দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। এক যুগের বেশি সময় ধরে বিশ্বের কাছে বাংলাদেশ নামটির প্রতিশব্দ ছিল স্বৈরাচার, অত্যাচার এবং অবিচার। স্বেচ্ছাচার, অনাচার এবং মিথ্যাচার ছিল প্রতি মুহূর্তের চিত্র। দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন, বিচার বিভাগ। ভয় আর বিচারহীনতার সংস্কৃতি খামচে ধরেছিল বাংলাদেশের পতাকা। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইদ খান। আমার সঙ্গে আছেন আজকে দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি এবং আমার বাম দিকে রয়েছেন সামিয়া মাসুদ মমো, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আজ ৩রা অক্টোবর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু অতীত থেকে ঘুরে আসি। ২০০৯ ঢাকা মেডিকেলের ভেতর অবৈধ মার্কেট গড়ে তুলেছেন রাজনৈতিক নেতা সমর্থিত কর্মচারীরা। বর্তমান পরিবেশে সংসদে যাওয়া কঠিন, খন্দকার দেলোয়ার। ২০১০ সংবিধান সংশোধনে সংসদদের কর্তৃত্ব নিয়ে বিতর্ক। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের তীব্র ক্ষোভ, নৌমন্ত্রীর পদত্যাগ দাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৪ দফা দাবি। ২০১১ জীবন ও পণ্যের নিরাপত্তা দাবি করলেন ব্যবসায়ীরা। মানুষ গুম হচ্ছে, লাশ পড়ে থাকছে, এমন বাংলাদেশ আমরা চাইনি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বিচার চাইব কার কাছে? সাংবাদিক দীপঙ্কর হত্যার বিচার প্রসঙ্গে ছেলে অনিরুদ্ধ। ২০১২ রামু হামলা। রাজনৈতিক নেতা, পুলিশ, প্রশাসন হামলা প্রতিহত করতে আন্তরিক ছিলেন না। হামলার শিকার বৌদ্ধদের অভিযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩। জমি দখলের ৪ আসামিকে ছাড়িয়ে নিলেন সরকারি দলের এমপি। ২০১৩ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের খসড়া রায় ফাঁস। সাংসদ মতিউর দাপট ছেলে মুহিতুরের। ছাত্রলীগের নেতাদের পিটুনিতে ৫ পুলিশ আহত। ২০১৪ গোল টেবিলে বক্তারা, সরকার শিক্ষা নিয়ে রাজনীতি করছে। গরুর হাট নিয়ে রাজনৈতিক দলের অরাজকতা। ২০১৫ সাংসদের গুলিতে রক্তাক্ত শিশু। সোনারগাঁয়ে বালু মহলের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে আওয়ামী লীগ নেতার দ্বন্দ্ব। ১২ বাড়িতে হামলা, লুটপাট। ২০১৬ সরকারের সবচেয়ে বেশি বকেয়া টেলিটকের কাছে। ২০১৭ প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী তিনি অসুস্থতার কথা বলেছেন। রকনুজ্জামানকে কারা তুলে নিল জানা গেল না। ফেসবুকে ছাত্রলীগের ২ নেতার অস্ত্রের অনুশীলন। ২০১৮ বাতিল নয় কোটা সংস্কারের দাবি শিক্ষার্থীদের। নির্বাচনী প্রচারে আক্রমণাত্মক হতে হবে, এইচ.টি. ইমাম। জাবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩০। ২০১৯ উচ্ছেদ অভিযানে অখ্যাত শ্রমিক লীগের কার্যালয়। জবিতে ছাত্রদলকে ছাত্রলীগের ধাওয়া, মারধর। ২০২০ অস্বাভাবিক সুবিধায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২ টাকায় পড়ে, ইটস অ্যামেজিং। উপাচার্য। ২০২১ শেখ সেলিমের হাত এত লম্বা, ওনারা ধরাছোঁয়ার বাইরে, ফেসবুক লাইভে কাদের মির্জা। ২০২২ জনপ্রশাসনে পদ নেই, কাজও আগের, তবু তাদের পদোন্নতি। র্যাবে সবসময় সংস্কার হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী। রপ্তানি ও প্রবাসী আয়, ২ খাতে আয় একসঙ্গে কমল। ২০২৩ ডলার সংকট কাটছে না, বাড়ছে ব্যবসার খরচ। দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার ২য় সর্বোচ্চ বাংলাদেশে। সংসদ নির্বাচনে সক্রিয় কিংস পার্টি, পেছনে ক্ষমতাসীনেরা।
শুরুতেই সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন একটি বিষয়, সেটি হচ্ছে সাংবাদিক দীপঙ্কর হত্যার বিচার চেয়েছেন তার ছেলে অনিরুদ্ধ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সাংবাদিক এবং আপনি জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতিও ছিলেন, সাংবাদিক নেতা হিসেবে এই বিষয়টি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মতামত কি? গত 16 বছরের সাংবাদিকতার স্বাধীনতা কতটুকু পেয়েছিলেন? গত 15 বছর কেন, গত 17 বছর ধরে আমরা দেখেছি যে বিচারহীনতার একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত ছিল। দীপঙ্কর চক্রবর্তী একজন সিনিয়র সাংবাদিক, বগুড়ার সাংবাদিক, তাকেও যখন এইভাবে হত্যা করা হয় রাতের বেলা, এই হত্যার পরে, যদিও সেই হত্যাকাণ্ডের প্রথম দিকে একটু ডিলে ছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে এই বিচারটা যখন আওয়ামী লীগ আমলে এই বিচারটা শুরু হয়ে গেল, তখন সেই বিচারের পুরোপুরি দায়ভার যতজন তদন্ত কর্মকর্তা নিয়োজিত করা হয়েছিল তারা প্রত্যেকেই এটা ঘুরে ফিরে তাদের মুখ থেকে বলানো হলো যে এটা জঙ্গিবাদ, জঙ্গিরাই এটা করেছে। গত 17 বছর ধরে এই জঙ্গি নাটক কিন্তু আমরা এত শুনতে শুনতে একটা অস্থির হয়ে গেছি। আপনার জাহাজ মার্কা যে বাড়িটা মিরপুরে, সেখানেও যে জঙ্গি নাটক সাজানো হয়েছিল, সেখানে কিন্তু জঙ্গি বলে কোনো কিছুই ছিল না। বাইরে থেকে এমনভাবে ঘিরে রাখা হয়েছিল, সেখানে কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। ওর ভিতরে কে আছে, কারা আছে, এবং ওইখানকার লোকজন এবং ওই বাড়ির অন্যান্য বাসিন্দারা তারা কেউ কিন্তু জানে না যে এখানে জঙ্গি আছে, এরকম জানেই না। এই দীপঙ্কর কিন্তু একজন সিনিয়র সাংবাদিক, তার লেখালেখি কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে ছিল না। তার লেখালেখি ছিল মানুষের, গণমানুষের লেখালেখি তিনি বেশি করতেন, এবং তিনি আওয়ামী লীগ ঘরানার একজন সাংবাদিক ছিলেন। আমাদের অপোজিট যে সাংবাদিক ফোরাম আছে আওয়ামী সমর্থিত, তারই একজন বিএফইউজের যে ওদের এফএক্স বডি, তার একজন সহসভাপতিও ছিলেন। এই সাংবাদিক এবং তার স্ত্রী অঞ্জনা চক্রবর্তী, তারপরে ছেলে পার্থ সারথী, তারা কিন্তু বারবার বলেছে যে আমরা যেভাবে তদন্ত চেয়েছি সেই তদন্ত কিন্তু হচ্ছে না। সরকার ঘুরে ফিরে এটাকে নিয়ে যাচ্ছে জঙ্গি তৎপরতা, জঙ্গিরাই মেরেছে, এইভাবে নিয়ে আসছে। কিন্তু তাদের কথা হলো যে এই ঘটনাটা তাদের নিজেদের মধ্যে হয়েছে, এবং উনি কিন্তু ওই যে পূজা উদযাপন কমিটি থাকে, সেই কমিটিরও একজন বগুড়ার সভাপতিও ছিলেন। ওই পদটা নিয়েও তাদের মধ্যে একটা বিরোধ ছিল। যা কিছু ঘটেছে সব কিন্তু ওদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ঘটনা। সেটা সঠিকভাবে যদি তদন্ত না হয়, এই জন্যই তাকে মেরে কি করা হলো, একটা জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হলো। তদন্ত হলে আপনি সাংবাদিক হিসেবে কি মনে করেন, কাদের নাম চলে আসবে? এটা নাম চলে আসবে, তারা তাদের ফ্যামিলি থেকে যেভাবে বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে দলীয় লোকজনের বাইরে কেউ, এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে জড়িত। সেটা আওয়ামী লীগ পরিষ্কারভাবে, এজন্যই হয়তো তারা তারা বিচার তো করতেই চায় না, এবং 15 থেকে 16 বার তাদের তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, এবং একবার তো তদন্ত কর্মকর্তা রিপোর্ট দিল যে এখানে জঙ্গি তৎপরতার কোনো বিষয় নেই, তারপরও সেই প্রতিবেদন গ্রহণ করা হলো না। তাহলে এই রকম বিষয় যখন আসে, তখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা সন্দেহ দেখা দেয় যে তারা সঠিক বিচারটা করতে চায় না, শুধুমাত্র এই বিচারের নামে জঙ্গি তকমা বা অন্য জায়গায় চলে দেখেছি। আসলে সবগুলো প্রায় 58 জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল গত 16-17 বছরে 58 জন, এবং এইবারের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আরও 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয়নি। সাগর রুনিয়া হত্যাকাণ্ড হয়েছে রাজধানীর পেটের মধ্যে, ঠিক সেইখানে হত্যাকাণ্ড ঘটল। হত্যাকাণ্ডের সমস্ত আলামত নষ্ট করে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময় ছিলেন সাহারা খাতুন, তিনি এসে বললেন 48 ঘন্টার মধ্যে, এই প্রথমে 24 ঘন্টা, পরে 48 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। যখন আবার দেখা গেল যে কোনো এক জায়গা থেকে তার উপর একটা নির্দেশ আসলো, তখন উনি চলে গেলেন। 48 ঘন্টা, 48 মাস সব চলে গেল। এক যুগ অতিক্রম কেন, মানে 108 বারের মতো তদন্ত প্রতিবেদন পিছানো হলো, এটাও কিন্তু সঠিকভাবে তার বিচার করা হলো না। আমিরুল ইসলাম কাগজি, আপনার কাছে আবারও আসবো। সামিহা গোল টেবিল বৈঠকে বক্তারা বলেছিলেন সরকার শিক্ষা নিয়ে রাজনীতি করছে। আসলে কি ধরনের রাজনীতি ছিল, আসলে শিক্ষা নিয়ে কেমন রাজনীতি করা যায়, আপনি কি পেয়েছেন? যখন খবরটি প্রকাশিত হয় তখন ছিল হচ্ছে শিক্ষা নিয়ে রাজনীতির খবরটা। 2014 সাল ছিল, তখন তৎকালীন সরকারি শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ। তো উনি তখন হচ্ছে, ওনাকে একটা প্রশ্ন করা হয় তৎকালীন শিক্ষা ব্যবস্থার যে সকল অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতি, তারপর হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। উনি
এই সকল অভিযোগ এড়িয়ে গেলেন, এই সকল অভিযোগ তিনি অস্বীকার করলেন। এই জায়গার মধ্যে এই অভিযোগগুলো অস্বীকার করার মাধ্যমে সরকার হচ্ছে তাদের নিজস্ব যে ফ্যাসিবাদী চিন্তা ধারণা, মানে সরকারের নিজস্ব যেই ক্ষমতার প্রয়োগটা বা তারা যে একটা জিনিস পুরোপুরি অস্বীকার করতে চাচ্ছে সেটি প্রমাণিত হয়। শিক্ষা নিয়ে কি ধরনের রাজনীতি করা যায়? আপনি তো একজন শিক্ষার্থী নিজেও, আপনি কি এই রাজনীতির মধ্যে পড়ে গেছেন কিনা বা এই রাজনীতির ঘূর্ণাবর্তে ঘুরছেন কিনা, আপনার কি মনে হয়? সরকারের যেই হচ্ছে দল ছিল আওয়ামী লীগের লেজুর ভিত্তিক দল ছাত্রলীগ, সেই ছাত্রলীগ দ্বারা মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী ছিলাম তাদের রাজনীতি দ্বারা আমরা বিভিন্নভাবে হচ্ছে প্রভাবিত হয়েছে, আমাদেরকে ডমিনেট করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি ধরি, বিশ্ববিদ্যালয় লেজুর ভিত্তিক রাজনীতির প্রচলন ছিল, তখন ওই তারা সব হলগুলো দখল করে রাখা বা হচ্ছে এই ব্যাপারগুলো। এটি তো গেল আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয়টা। আসলে শিক্ষা একেবারে শিক্ষা বলতে তো ঢাকা বিশ্ববিদ্যালয় না, সবগুলো বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পুরোটাকেই শিক্ষা বলা হয়। এই পুরো শিক্ষাকে নিয়ে রাজনীতি করবার কি সুযোগ কোন কোন জায়গা আছে? আপনি শিক্ষার্থী হিসেবে কি মনে করেন? পুরো শিক্ষা নিয়ে রাজনীতি করবার জায়গা আছে, যেই শিক্ষক নিয়োগের ব্যাপারটা সেখানে রাজনীতি করবার জায়গা আছে, এবং সেটা নিয়ে আমাদের যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা রাজনীতি করেছেও। এটা ছাড়া কিভাবে করেছে আমি সেটি আমরা শিক্ষক নিয়োগের জায়গায় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে তারা হচ্ছে শিক্ষক নিয়োগের জায়গায় বিভিন্ন অনিয়ম, তাদের নিজেদের যোগ্য শিক্ষক থাকার পরেও দেখা গিয়েছে তাদের নিজেদের দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া, সেই ব্যাপারগুলো দেখা গিয়েছে। শিক্ষক যখন হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, যখন শিক্ষা থাকে সেটাকে গড়ে তোলার দায়িত্ব থাকে শিক্ষকের। যখন আপনি ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অপচেষ্টা করবেন বা দুর্নীতি করবেন, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থাটাকেই বা আমাদের তরুণ প্রজন্ম যারা আছে আমাদেরকে মেধাহীন করে গড়ে তোলার যে একটা অপচেষ্টা, সেটা দেখা যায়। শিক্ষা নিয়ে রাজনীতি করবার তো আরো অনেক জায়গা আছে, শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, বিশেষ করে এই বিষয়টি আসলে কিভাবে রাজনীতির ঘূর্ণাবর্তে পড়লো, আপনার অবজারভেশন কি? আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা কারিকুলাম থাকে, যে কারিকুলামের মধ্যে ছাত্রছাত্রী ওই কারিকুলামের মধ্য দিয়েই বেড়ে ওঠে। আমাদের এখানে কারিকুলামটাকে এমনভাবে তৈরি করা হলো যে এটা একটা পরনির্ভরশীল করে তোলা। এখানে শিক্ষা, সংস্কৃতি, আমাদের রাজনীতি সব কিছু একটা নির্ভরশীলতার জায়গা চলে আসছে। ছাত্রছাত্রীদেরকে যে বইমুখী করে তোলার একটা চেষ্টা আমাদের সব সময় ছিল, কিন্তু বিগত 15 বছর ছাত্রছাত্রীদেরকে কিন্তু বইমুখী করে তোলা সম্ভব হয়নি। তারা এমনভাবে কারিকুলামের মধ্যে দেখেছে যে সমস্ত সৃজনশীল প্রশ্নপত্রের নামে একেবারে এমনভাবে মেধাহীন করে তোলা হয়েছে, তারা বইয়ের দিকে তেমন একটা যেতে চায় না। এই জায়গায় করলো কিভাবে? মেধাহীন করার পথটা কি ছিল? পথটা হলো যে তাকে সঠিকভাবে পড়ানো, তাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতির কারণে তারা মেধাহীন বলতে আমার চিন্তা চেতনা, শুধু তাই নয়, তাকে তো একটা প্রপার গাইডলাইন দিতে হবে। সেই গাইডলাইনের ক্ষেত্রে তাকে আমরা হয়তো বা বলতে পারি যে মুখস্থ করলাম না বা আমরা বুঝে শুনে একটা প্রশ্নের উত্তর দিলাম, যেটা সৃজনশীল কথা বলা হয়, কিন্তু আপনি সবগুলো কি পারবেন? আপনি যদি প্র্যাকটিস না করেন, ম্যাথ যদি প্র্যাকটিস না করেন, আপনি কি করতে পারবেন? আপনি ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট, এবং ইতিহাস তো সৃজন করা যায় না, সৃজন করা যায় না। এগুলো তো আপনার আগে থেকেই আছে, প্রত্যেকটা জিনিস আপনার তুলতে হবে, এবং এগুলো যা আমাদের এই মাটি থেকেই উঠে আসছে সেইগুলোর মধ্যেই তো আপনাকে ঢুকতে হবে। আপনাকে রিসার্চ করেন, যে কোনো বিষয় নিয়েই যদি আপনি আলোচনা করতে যান, তাহলে সেখানে গভীরতায় যদি আপনি না ঢুকতে পারেন, তাহলে আপনি সেখানে শিখবেন কি? আপনি ভাষা কিছু তথ্য জানলেন, ভাষা কিছু জ্ঞান অর্জন করলেন, এটা দিয়ে তো আপনি কোনো মেধাকে তো আপনি কম্পিট করতে পারবেন না, তার কোনো প্রতিযোগিতায় তো আপনি আর আসতে পারবেন না। এই প্রতিযোগিতার জায়গাটা একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করে ছাত্রছাত্রীদের হাতে আপনি প্রশ্ন তুলে দিচ্ছেন, আপনার এমনভাবে সিলেবাসটা তৈরি করছেন, আপনাকে প্রাইভেট বা টিউশনের উপরে নির্ভরশীল করে তোলা হচ্ছে। তাহলে যদি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম শিক্ষার্থীদেরকে যদি শিক্ষকের উপরে নির্ভরশীল করে তোলা হয়, তাহলে আপনার কতজন এই শিক্ষা অর্জন করতে পারবে? যে কারণে আমাদের এই সময় দেখবেন ঝরে পড়ার কিন্তু অনেক প্রবণতা আমরা দেখতে পাই, তারা শেষ করতে পারে না। কিন্তু আমরা তো দেখলাম যে অতীতের যে কোনো সময়ের চেয়ে গত 15 বছরের মধ্যে শেষ 10টি বছর যদি দেখি, যে পাশের হার তো আমরা দেখেছি 80% প্লাস, কোনো ক্ষেত্রে 98% পর্যন্ত পাস করেছে। সেক্ষেত্রে আপনি এটাকে ঝরে পড়া বলবেন? কোভিড-19 কথা তো আপনারা শুনছেন, ঠিক ওইখান থেকে যদি ধরেন এই পরের বছরগুলোতে কোনো লেখাপড়া হয়নি,
রেজাল্ট দেওয়া হয়েছে, এসএসসির রেজাল্ট যারা ওখানে A+ পেয়েছে তাকে চোখ বন্ধ করে এইচএসসিতেও তাকে A+ করে দেওয়া হয়েছে, যেখানে 58,000 থেকে 60,000 শিক্ষার্থী A+ পায়। ঠিক সেইটা দেখা গেল ওরা একইভাবে ইন্টারমিডিয়েটে এসেও ওই সমসংখ্যক A+ পেয়ে গেল। আপনার আমাদের উচ্চশিক্ষার সিট কতগুলো আছে, আপনি A+ দিয়ে দিলেন, তাদেরকে লেখাপড়ার জায়গাও তো করে দিতে হবে। আপনি জায়গা করে না দিয়ে তাদেরকে একেবারে গড় পর্দায় আপনি দিয়ে দিলেন, আপনি শিক্ষার মানকে ধ্বংস করা। কিন্তু এর মধ্যে রাজনীতি তো আপনি এই যে 2টা করে A+ দিয়ে দিচ্ছেন, এটা তো রাজনীতি না, এটা তো ধ্বংস। শিক্ষাকে তারা যে রাজনীতি, শিক্ষা নিয়ে এই যে একটি ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করা দরকার। শিক্ষা নিয়ে রাজনীতি করছে সরকার, ওই সময় রাজনীতিটা কিভাবে করেছে শিক্ষা নিয়ে? শিক্ষা নিয়ে রাজনীতি করার মূল বিষয়টা হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই মানে জাতিকে যদি মানে কম শিক্ষিত করে রাখা যায়, সেই জাতি কিন্তু কখনো, আপনি দেখবেন বোকারা বা অশিক্ষিত যারা আছে তারা কিন্তু প্রতিবাদী হয়ে উঠতে পারে না। যারা একটু লেখাপড়া শিখে, যারা জ্ঞান অর্জন করে, ঢাকা ইউনিভার্সিটি কেন প্রতিবাদ মুখর হয়, কেন তারা বুঝতে পারে, জানতে পারে, এবং তারা ওই শিক্ষাগুলো অর্জন করে বলেই সরকারের যত দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা এবং তাদের যে আরও যে সমস্ত খারাপ চরিত্রগুলো, এটা তুলে ধরতে পারে কেবলমাত্র শিক্ষিত জনগোষ্ঠী যদি তৈরি হয়। এই কারণেই জাতি যাতে মেধাহীন থাকে এবং তাদের কোনো রকম লেখাপড়ার মধ্য দিয়ে, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সরকারকে যাতে কোনো অবস্থাতেই বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, তাদের বিরুদ্ধে যাতে কোনো রকম বৃদ্ধাচরণ না করতে পারে, এই জায়গায় নিয়ে যাওয়ার জন্যেই এই জাতিকে মেধাশূন্য করে রাখার একটা বড় ধরনের অপচেষ্টা গত 10-15 বছর ধরে কিন্তু হয়েছে। সেটা আপনি যদি বলেন ওই নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে দীপুমণি, তারপর সর্বশেষ তো দেখা গেল যে নওফেলকে নিয়ে আসছে। আমরা আবারও পরে আসবো। আমিরুল ইসলাম কাগজি, আপনি থাকুন আমাদের সাথে। সামিহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন শিক্ষার্থীরা 12 টাকায় পড়াশোনা করে, ইটস ইমাজিং। আরেক সংবাদে দেখতে পাচ্ছি অস্বাভাবিক সুবিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি। কিভাবে দেখছেন এই সংবাদ দুটিকে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম সংবাদের ক্ষেত্রে যদি আমি যাই, যে শিক্ষার্থীরা 12 টাকায় পড়ে, ইটস অ্যামেজিং, এইটার মাধ্যমে আমাদের যে বাস্তব চিত্রটা আছে সেই বাস্তব চিত্রটাকে ঢেকে রেখে আমাদের যেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে হচ্ছে বাজেট ঘাটতি আছে, আমরা 12 টাকায় পড়ার ব্যাপারটা এখানে উল্লেখিত হয়ে এসেছে। আসলে দেখা যায় কি, 12 টাকা যদি আমাদের বেতন থাকে, এর সাথে অন্যান্য চার্জ অ্যাড করে, আমি নিজেই হচ্ছে যখন ভর্তি হই, প্রত্যেক বছরে আমি যখন ভর্তি হই, আমার ডিপার্টমেন্টে আমার দিতে হয় 5,000 টাকা করে। তো ওই 12 টাকার সাথে আরও যে কত টাকা অ্যাড আছে সেই ব্যাপারটা আড়াল করে রাখা হয়। সেই সাথে 12 টাকায় পড়ি, বাট আমাদের জীবনযাত্রার মান কীরকম? যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে থাকি, আমাদের শিক্ষার্থীদের এই 12 টাকায় পড়ার এই জিনিসটাকে মানে সামনে দেখিয়ে যে চা, চপ, সিঙ্গারা, সমুচা 10 টাকায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না, এইটা দেখিয়ে আমাদের যে শিক্ষা, আমাদের শিক্ষার মানটাকে, শিক্ষার মানের যে মানটা ছিল তখন, শিক্ষার মান যে হচ্ছে উন্নত হচ্ছিল না, আমরা যে গবেষণার দিকে বা অন্য কাজের দিকে আমাদের ধাবিত হওয়ার সুযোগ ছিল না, আমাদের বাজেট সংকট ছিল, হলে হলে যে আমাদের সিট সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে লেজুর ভিত্তিক একটা রাজনীতির দ্বারা আমাদেরকে চাপ প্রয়োগ করে রাখা হয়েছিল, সেই সাথে আরো অন্যান্য যত বিষয় আছে, হ্যাঁ, এই সংবাদটির দ্বারা সেগুলোকে চাপা দিয়ে রেখে আমাদের হলে যে এখনো পর্যন্ত আমরা শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছি, সেই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে রেখে শুধুমাত্র এই বিষয়টি প্রকাশিত করে যে 12 টাকায় শিক্ষার্থীরা পড়ছে। এটা দেখে জনগণ তো সবাই বলছে, আরে বাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মাত্র 12 টাকায় হচ্ছে পড়া যায়। এই ধরনের একটা বক্তব্য, মুখরোচক বক্তব্য দিয়ে, একটা মুখরোচক বক্তব্য দিয়ে অন্যায়কে ধামাচাপা দেওয়া হয়েছে। এবং সেই সাথে এই সংবাদের পরে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাত্র 12 টাকায় মানে পড়তে পারে, তাহলে তারা এত সমস্যা, তারা এত সংকটের কথা বলে, এই সংকটগুলো তো আসলে হচ্ছে নেই, একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অস্বাভাবিক সুবিধা দিতে যাবে কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো মেধা বা যোগ্যতা বা মানসিকতা একটু অন্য ধরনের, তো সেক্ষেত্রে তারা কেন এটা করতে গেল?
মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে এই খবরটি প্রকাশিত হয়েছিল। তো তখন একটা তারা এরকম একটা পরিবেশ ছিল যে হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল যে 1 বছরের মধ্যে যদি কোনো জার্নালে 7টি প্রকাশনা দেওয়া হয় তাহলে সেই শিক্ষক হচ্ছেন প্রভাষক থেকে তিনি সহকারী অধ্যাপকে পদোন্নীত হতে পারবেন। তো এইটার মাধ্যমে বিশেষত এখানে 6 জন শিক্ষককে একটা আলাদা সুবিধা করে দেওয়ার রাস্তা উন্মোচিত হয়ে যায়। তো ওই 6 জন শিক্ষক মানে দেখা যায় যে যখন আপনি আলাদা করে কাউকে সুবিধা দিবেন বা হচ্ছে যারা যোগ্য আছে ওই যোগ্য লোককে ছেড়ে অন্যদের দিকে হচ্ছে আপনি বিশেষ সুবিধা দিবেন, স্পষ্টতই এটা প্রমাণিত যে আপনি আপনার যারা দোসর বা আপনার দলের যারা আছে তাদেরকে আপনি সুবিধা দিতে চাচ্ছেন, অন্য যে শিক্ষকরা আছেন, যে যোগ্য শিক্ষকরা আছেন তাদেরকে আপনি পেছনে রাখতে চাচ্ছেন। আমাদের যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখন কিন্তু এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ডিপার্টমেন্টের প্রথম হওয়া শিক্ষার্থী শিক্ষক হতে পারছেন না, 12তম হওয়া শিক্ষার্থী শিক্ষক হয়েছেন, অথচ তার জার্নালে কোনো নেই উল্লেখযোগ্য কোনো প্রকাশনা না, নেই কোনো গবেষণা। প্লেজারিজমের খবরও পেয়েছি ওই সময় রটেছে। তো তখন এই ব্যাপারটি যখন উঠে আসে, আবার একজন শিক্ষক যখন তাকে এই হচ্ছে একটা সুযোগ দেওয়া হয় যে যদি 1 বছরের মধ্যে 7টি প্রকাশনা করা হয়, এই ব্যাপারটি একটু মানে ভালোভাবে দেখলে 1 বছরের মধ্যে যদি একজন শিক্ষক জার্নালে 7টি প্রকাশনা প্রকাশ করতে পারেন, সেই প্রকাশনাগুলোর মান কিরকম হবে, সেই প্রকাশনার যেগুলো করা হবে সেই প্রকাশনাগুলোর মান নিয়ে একটা সন্দেহের জায়গা থাকে এখানে। তো এই ব্যাপারগুলো দিয়ে আমাদের শিক্ষার মান নিয়ন্ত্রণে, যেটা হচ্ছে স্যার একটু আগে বললেন, শিক্ষার মানটাকে যে দমিয়ে রাখা হচ্ছে বা কমিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে মেধাহীন করার দিকে যে ধাবিত করা হচ্ছে। আমরা যদি বেশি জানি, ওই যে বেশি জানলে বেশি পড়াশোনা করলে তাদের হচ্ছে সব কেরামতি বা সব কিছু বেরিয়ে আসবে বা আমরা সব কিছু ধরে ফেলবো, বেশি শিক্ষিত হয়ে গেলে আমরা বা বেশি আমাদের হচ্ছে জ্ঞান চক্ষু খুলে গেলে বা তখন আমাদেরকে তাদের যেই চাপিয়ে রাখার বা দমিয়ে রাখার প্রবণতা সেটি তারা করতে পারবে না। তারা কি এটা করেছে আসলে? আপনি কি এরকম দমন পীড়নের মধ্যে ছিলেন এই গত 15 বছর? আপনি তো বিশ্ববিদ্যালয়ে আরো 2-3 বছর আগে ভর্তি হয়েছেন, 2 বছর আগে ভর্তি হয়েছেন। আপনি কি সর্বশেষ 1 বছর দমন পীড়নের মধ্যে ছিলেন? কেমন পীড়ন ছিল? আপনার অভিজ্ঞতা কি বিশ্ববিদ্যালয় জীবনের? ছেলেদের হলে তো পুরোটাই হচ্ছে ফ্যাসিস্টের দোসররা, ছাত্রলীগ হচ্ছে দখল নিয়ে রেখেছিল। মেয়েদের হলের একটা ফ্লোর হচ্ছে আমার হলের বিশেষত একটা ফ্লোর দখল নিয়ে রাখা ছিল। তো তখন আমাদের যে হচ্ছে এমনিতেই আমাদের সিট সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের এই সংকটগুলোর মধ্যে আবার একটা ফ্লোর টোটালি হচ্ছে দখল নিয়ে রাখা, তখন আমিও দেখা যায় যে সিট সংকটে পড়েছিলাম। আমি হচ্ছে আমার সেই অবস্থা ছিল না যে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদের 1 বছর পরে সিট পাওয়া যায়, দেখা যায়। তো 1 বছর আমি বাইরে কোথায় থাকবো, নিরাপত্তাহীনতায় ভুগবো। তো তখন আমাকে বাধ্য হয়ে হলে থাকতে হয়েছে। তখন তাদের যে দমন পীড়ন, আমাদের দেখা গিয়েছে যে ক্লাস বাদ দিয়েও তাদের হচ্ছে প্রোগ্রামে যেতে হয়েছে। এই ধরনের দমন পীড়নের মধ্যে তারা আমাদেরকে রেখে। আমিরুল ইসলাম কাগজি, আপনার একটু দৃষ্টি আনতে চাই। আরেকটি খবর আমরা দেখেছি, সাম্প্রদায়িক হামলার বিষয়টি আমাদের কিন্তু স্ক্রিনে আমরা দেখেছি। গত 17 বছরের যে সংবাদগুলো আমরা দেখলাম, বাংলাদেশে একটি নৈমিত্তিক ঘটনা ছিল। রামুতে হামলার শিকার বৌদ্ধদের অভিযোগ রাজনৈতিক নেতার, পুলিশ প্রশাসন হামলা প্রতিহত করতে আন্তরিক ছিল না। বৌদ্ধরা অভিযোগ করেছিল যে রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসন হামলা প্রতিরোধে আন্তরিক ছিল না। সংকটটা কোথায় ছিল এই হামলা প্রতিহত করতে? এই সমস্ত হামলা যখন হয়েছে তখন কিছু কিছু জায়গায় দেখবেন যে ভিডিও, মানে ওই যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ দেখানো হতো যে কোথাও দেখানো হতো যে একটা মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে আছে, 2 জন যাচ্ছে, 2টা হয়তো মাদ্রাসার শিক্ষক। কিন্তু আপনি দেখবেন যে সিসিটিভি ক্যামেরা কি কোনোদিন এরকম মুভিং হয় নাকি? ওই ছেলেরা যাচ্ছে। আমরা কুষ্টিয়ার ঘটনাটাই দেখছি যে ওইখানে মন্দিরে যখন আগুন জ্বালাতে যাচ্ছে, ঠিক ওইভাবে যেন মনে হচ্ছে পিছনে পিছনে সিসি ক্যামেরা ওর পিছনে পিছনে যাচ্ছে। তো এগুলো সব হচ্ছে মেকিং। আর এর পিছনে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় স্বার্থ থাকে। আর যারা এই সমস্ত মন্দির, গির্জা, প্যাগোডা, এই সমস্ত জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে যখন হামলা করে তখন তারা এইভাবে একটা লেবাস লাগিয়ে দিয়ে থাকে। তো এইগুলো সবসময় আমরা যতগুলো ঘটনা দেখেছি, পরবর্তীতে যখন অনুসন্ধানী রিপোর্ট বের হয়ে আসে তখন দেখা যায় যে আওয়ামী লীগের দলীয় লোকজনই থাকে। আর প্রথম দিকে তারা ওই যে মত চাপিয়ে দেওয়া, মানে পত্রপত্রিকাগুলোকেও এমনভাবে দমিয়ে রাখা হয়েছে যে তারা যে সমস্ত খবরগুলো দিত সেই খবরগুলোই তাদের প্রকাশ করতে হতো। ফলে জনগণ কিন্তু জানতে পারতো না যে আসল ঘটনাটা কি। এটা কি একটা মানুষের উপরে যে গত 15 বছর ধরে আপনি দেখবেন
যে মতটা চাপিয়ে দেওয়া সরকারি সিদ্ধান্ত। এই ধরনের গত 15 বছরে এই ধরনের যত খবর এসেছে এর অধিকাংশ ফেব্রিকেটেড এবং মিথ্যা, তারপরে বানোয়াট। আর এটা হয়েছে কেন যে এর কোনো প্রতিবাদ করা হতো না, করা যেত না। আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্ট করার মধ্য দিয়ে মূল যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সামিয়া, সাম্প্রতিক আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে আপনারা কোটা বাতিল নয়, কোটা সংস্কার চেয়েছিলেন। প্রথমে কি ধরনের সংস্কার চেয়েছিলেন? 2018 সালেও তো আন্দোলন করেছিলেন। 2018 সালে যখন কোটার জন্য আন্দোলন করা হয় তখন হচ্ছে যেই 56% কোটার ব্যবস্থা ছিল সেখান থেকে 2018 সালের কোটা আন্দোলনকারীরা চান যে এই 56% না থেকে 10% কোটা ব্যবস্থা থাকুক সবকিছু মিলে। তো তখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি জারি করা হয় এর প্রেক্ষিতে সেটি ছিল এরকম যে প্রথম ও দ্বিতীয় গ্রেডের সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিল। তারপর পরবর্তীতে 2021 সালে এসে আবার হচ্ছে এটার বিরুদ্ধে আবার রিট করা হয়। তো হাইকোর্টে যখন রিট করে সেটা যখন একটা রায় আসে, সেটার রায়টা যখন 5 জুন সেই রায়টা দেয়া হয়, সেটা ছিল যে 2018 সালের পরিপত্র বাতিল হয়ে গিয়েছে। আমাদের আন্দোলন শুরু হয়েছিল এইভাবে যে কোটার যৌক্তিক সংস্কার এবং 2018 সালের পরিপত্র যেটি হচ্ছে বাতিল করা হয়েছে সেটি আবার হচ্ছে পুনর্বহাল করা। আমিনুল ইসলাম কাগজি, নতুন যে যাত্রা শুরু হলো, অধিকাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে প্রফেসর ইউনূসের যে নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে দেশে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, এক লাইনে বলবেন তাদের কাছে প্রত্যাশা কি এবং তরুণ প্রজন্মের প্রতি পরামর্শ কি? ডক্টর ইউনূস শুধু যে বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ সেটা না, সারা পৃথিবীর জন্য একটা বড় সম্পদ। এবং ওনার মেধা, মনন এবং চিন্তা চেতনা বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশের এই যে তরুণ প্রজন্ম যারা মেধায় মননে অনেক উন্নত, তারা শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে, তাদেরকে প্রপারলি যদি ইউটিলাইজ করা যায়, তাদের বিভিন্ন জায়গায় যদি নিয়োগ করা যায়, তাহলে একটা সঠিক এবং চমৎকার একটা ফলাফল পাওয়া যাবে। এই প্রত্যাশা আমাদের যেমন আছে, উনিও কিন্তু এই প্রত্যাশা পূরণ করার জন্য মরিয়া হয়ে সমস্ত কাজ করে। ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি, ধন্যবাদ সামিহা, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। সংগ্রামের এই পথ চলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। ইনক্লুসিভ রাজনীতি, গণতন্ত্রের দীপ্তি, মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা আসবে। আমি সাইদ খান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।